বায়োলজি। এইচএসসি বায়োলজি কারো কাছে আতঙ্কের চেয়ে কম নাই, সে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টই হও না কেন। আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু স্টেপ সম্পর্কে জানতে চলেছ যেগুলো তোমরা অনলাইনে অথবা অফলাইনে কারো কাছে হয়তো শোনোনি এবং শুনলেও না সামনে। চলো আজকে এমন কিছু সিক্রেট টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক। স্টেপ নাম্বার 1, মূল বই রিডিং। তোমরা এখন হয়তো অনেকে মূল বই রিডিংয়ের কথা শুনে হয়তো অন্য ভিডিওর দিকে যেতে শুরু করবে, কেননা এতদিন পর্যন্ত তোমরা যত ভিডিও দেখেছো তোমাদের মূল বই রিডিং নামে একটা জিনিসই বলা হয়েছে যে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেটা বলছি না। আমি জানি যে মূল বই রিডিং কারো পক্ষেই কখনো এই লাস্ট 3 মাসে পড়ে ওঠা সম্ভব না। তাহলে এখন তোমাদের করণীয় কি? এই লাস্ট 3 মাস বা 4 মাস যতটুকুই তোমাদের কাছে আছে, তোমাদের করণীয় হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার দেখা। এখন তোমাদের ভিতরে আবার 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যারা হচ্ছে ইন্টার লাইফের শুরু থেকেই খুব ভালোভাবে প্রত্যেকটা লাইন পড়েছো এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে রেখেছো। তাদের কাজ হবে এখন তোমাদের সেই ইম্পর্টেন্ট লাইন যেগুলো তোমরা দাগিয়ে রেখেছো সেইগুলোকে বারবার তোমরা দেখবে। আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা এখন পর্যন্ত ঠিকমতো মূল বই রিডিংটা দিতে পারোনি। এখন তারা কি করবে? এখন তোমাদেরকে আমি বলবো যে তোমরা নিশ্চয়ই যারা ঠিকমতো হচ্ছে প্রত্যেকটা লাইন রিডিং দাওনি, তারা কিন্তু এখনো ঠিকমতো ইম্পর্টেন্ট লাইনগুলোকে মার্ক আউটও করতে পারে। তাহলে এখন তোমাদের প্রথম কাজটাই হবে ইম্পর্টেন্ট লাইনগুলোকে খুঁজে বের করা। এখন তোমাদের মনে হতে পারে, ভাই আর তো আপনি বলছেন মাত্র 3 থেকে 4 মাস সময় আছে, এই 3 থেকে 4 মাসের ভিতরে আমি কিভাবে ইম্পর্টেন্ট লাইনগুলোকে খুঁজে বের করবো, আর কিভাবেই বা এত কম সময়ের ভিতরে আমি সেগুলোকে রিডিং দিয়ে বারবার মাথার ভিতরে সেট করতে পারবো? তো তোমাদের জন্য আমি কাজটাকে সহজ করে দিয়েছি। আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি তোমাদের দাগানো বইয়ের পিডিএফ কে প্রোভাইড করে দিয়েছি। তোমরা যদি সেই দাগানো বইয়ের পিডিএফ গুলো চোখ বুঝে ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসিতে একটা এমসিকিউ মিস হবে না। এখন তোমাদের অনেকে মনে হতে পারে, ভাই দাগানো বই তো একমাত্র মেডিকেল স্টুডেন্টদের জন্য, এইচএসসিতে এর কাজ কি? হ্যাঁ, আমি তোমাদের এই ভুল ধারণাটা একটু ক্লিয়ার করে দিই। তোমার মনে রাখবা যে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু মূল বইটাকে সবাই বেশি প্রায়োরিটি দেয়। এখন মেডিকেল অ্যাডমিশনে তো মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে সবগুলো লাইন পড়ে ওঠা সম্ভব হয় না। তাই বিভিন্ন কোচিং সেন্টার তাদের পক্ষ থেকে সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকেই বাছাই করে দেয় যেগুলো তাদের অ্যাডমিশনে আসার মতো। এখন তুমি একটা জিনিস বোঝো, সেই লাইনগুলো এখন তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্র মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তবে আসলে কিন্তু ব্যাপারটা এমন না। যেই লাইনগুলোকে তারা প্রোভাইড করে দেয় সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন সেই অধ্যায়ে, এবং তোমার এই লাস্ট মোমেন্টে কিন্তু সেই ইম্পর্টেন্ট লাইনগুলোই দরকার। কেননা তোমার এইচএসসি হোক, অ্যাডমিশনে এই ইউনিট হোক, অথবা মেডিকেল হোক না কেন, সব প্রশ্ন কিন্তু সেই ইম্পর্টেন্ট লাইনের ভিতর থেকে বারবার রিপিট করা হবে। তাই এখন তোমরা বুদ্ধিমান। তবুও যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে আগাতে পারো। আর যদি আমার কথার উপর একটু ভরসা রাখতে পারো, তাহলে গো ফর ইট। আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দাগানো বইয়ের পিডিএফগুলো কালেক্ট করো এবং তোমাদের বই যদি দাগাতে পারো তাহলে তো ভালো, অথবা তোমাদের যদি কোনো বড় স্ক্রিন থেকে থাকে, যেমন ল্যাপটপ বা আইপ্যাড বা ট্যাব, সেগুলোর থেকে তোমরা জাস্ট সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকে বারবার দেখবে, তাহলে কিন্তু তোমাদের সেই বই দাগানোর টাইমটুকু সেভ হয়ে যাবে। এটাই গেল আমাদের স্টেপ নাম্বার 1, এবং এটাই কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপের মধ্যে একটা। এরপরে আসা যাক স্টেপ নাম্বার 2-তে। এখন আমরা যেহেতু মূল বই পড়ে ফেলেছি, এখন কিন্তু আমাদের এমসিকিউর অধিকাংশ কাজই হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা সিকিউ এর ক্ষেত্রে কি করব? সিকিউর ক্ষেত্রে মনে রাখবে যে বোর্ড প্রশ্নে কিন্তু কোনো বিকল্প নেই। বিগত 9 বছরের বোর্ড যদি তোমরা ধরে ধরে প্রশ্ন ব্যাংক থেকে বারবার সলভ করে ফেলতে পারো, তাহলে দেখবে যে ওর বাইরে কোনো কনসেপ্ট থেকে কিন্তু বোর্ডে কোনো সিকিউ আসছে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে এই ক্ষেত্রে আমি কোন বইটা পড়তে পারি? তোমরা এখানে এসএস এ কম্প্যাক্ট বুক অথবা উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো, কেননা দুইটারই কিন্তু কন্টেন্ট সেম। দুইটাতেই তোমরা টাইপ ভিত্তিকভাবে প্রশ্ন পেয়ে যাবে। যারা উদ্ভাসের বইটা ফলো করবা, তারা অবশ্যই এরপরে সাপ্লিমেন্ট থেকে সেই সিকিউগুলো আবার হাতে হাতে আরেকবার প্র্যাকটিস করে ফেলবে, এবং যারা এসিএস এর কম্প্যাক্ট বুক ইউজ করবে, তাদের অন্য বইয়ের দিকে যাওয়ার দরকার নেই। এসিএস এর কম্প্যাক্ট বুকটা আমি দেখলাম যে সেখানে খুব সুন্দরভাবে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে, এবং এরপরে আবার কিন্তু বোর্ড প্রশ্নগুলো সাপ্লিমেন্টের মতো করে সাজানো আছে। তবে তোমাদের ভিতরে যারা একটু অ্যাডভান্স থাকতে চাও, তারা প্রথম কম্বোটার দিকে যাবে, অর্থাৎ উদ্ভাস কোয়েশ্চেন ব্যাংক প্লাস সাপ্লিমেন্ট। কেননা সাপ্লিমেন্টের শেষের দিকে তোমরা প্রত্যেকটা বোর্ড ওয়াইজ প্রশ্নগুলোকে পেয়ে যাবে। যেমন ধরো যে তোমার এখন সবগুলো অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, 1 সপ্তাহ পরে এইচএসসি বায়োলজি পরীক্ষা। এখন তোমার করণীয় কি হবে? তোমার করণীয় হবে যে দেখি তো আমি অমুক বোর্ডটা পারি কিনা, মনে করো যে তুমি হচ্ছে এখন যশোর বোর্ড 25-এ আসা প্রশ্নগুলো সলভ করতে চাচ্ছ, তাহলে কি করবে? তুমি সাপ্লিমেন্টে জাস্ট শেষের দিকে যাবে, দেখবে যে সেখানে যশোর বোর্ডের 25টা এমসিকিউ খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং তারপরে সেই বোর্ডের 8টা সিকিউ দেওয়া আছে। এইভাবে যদি তুমি সলভ করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা রিয়েল লাইফ আর রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবে পরীক্ষা হলে বসে পরীক্ষা দেওয়ার মতো, যেটা তুমি এসএসসি কম্প্যাক্ট বুকে পাবে না। এজন্য আমি তোমাদের সবাইকেই উদ্ভাস কোয়েশ্চেন ব্যাংক প্লাস সাপ্লিমেন্টের এই কম্বোটাকে সাজেস্ট করি।
এছাড়াও উদ্ভাসের প্রশ্ন ব্যাংক তোমরা দেখে থাকবে যে সকলের কাছেই অধিকাংশ তোমাদের এই বইটা রয়েছে, আর এসএসএ কমপ্লিট বুকটা কিন্তু অধিকাংশ মানুষের কাছে নাই। কেননা তোমাদের ভিতরে যারা উদ্ভাসে মডেল টেস্ট দিচ্ছ তাদের অধিকাংশ তোমরা উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা পেয়ে গেছো। তাই কারোর কাছে যদি এসএসএ কমপ্লিট বুক থাকে তাও সমস্যা নেই, এবং যাদের কাছে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আছে তাদেরও করণীয় কি আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ এগুলো ফলো করলে তোমরা সিকিউ এর গগ হতে 100% মার্ক নিশ্চিত করে আসতে পারবা। এরপর আসা যায় স্টেপ নাম্বার 3-তে। আমাদের স্টেপ নাম্বার 3টা হলো ক খ সলভিং। এখন আমরা যদি স্টেপ নাম্বার 1 আর 2টা যদি ভালোভাবে ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের গ খ এর প্রশ্নতে আর বাঁকবে না। তাহলে এখন আমাদের বাকি থাকছে ক খ এর প্রশ্ন। এখন ক খ এর প্রশ্নগুলো আমরা কোথা থেকে সলভ করব এবং কিভাবে আমরা ইফেক্টিভলি সেগুলোকে সলভ করতে পারবো। তো তোমরা মনে রাখবে যে জীববিজ্ঞানে কিন্তু এই ক খ গুলো বিগত 9 বছরের প্রশ্ন ভিতর থেকেই রিপিট হয়ে আসছে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন রিপিট নাও ঘটে তাহলে যে তোমাদের স্টেপ নাম্বার 1-এ বলে দিয়েছি যে তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা তোমরা ফলো করবে অলওয়েজ, এবং সে দাগানো পিডিএফ এর ভিতরে তোমরা দেখবে যে যেগুলো ক এবং খতে আসতে পারে সেই অংশগুলো খুব সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। তো সেগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে দেখবে যে তোমাদের কক্ষতেও আর আটকাচ্ছে না। তাই তোমাদের স্টেপ নাম্বার 3 এর কাজ থাকবে কি, যে বিগত 9 বছরে আসা কক্ষ সুন্দরভাবে সলভ করে ফেলা এবং স্টেপ নাম্বার 1-কে একটু বেশি করে প্রায়োরিটি দেওয়া, যাতে করে বিগত 9 বছরের প্রশ্নের কক্ষ যদি রিপিট নাও আসে তাহলে যেন তোমরা সেটাকে কোপ আপ করে আসতে পারো। এরপর আসা যাক আমাদের স্টেপ নাম্বার 4-এ। যদি আমরা প্রথম 3টে স্টেপ ফলো করে থাকি তাহলে কিন্তু আমাদের একটা সৃজনশীলের ক খ গ ঘ কোনোটাতে আটকাবে না। তাহলে এখন আমাদের বাকি থাকছে কি, এরপর আমাদের বাকি থাকছে এমসিকিউ। বায়োলজিতে A+ তলের ক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ 25 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ 25 মার্কের ভিতরে তোমরা যদি বিগত 9 বছরের বোর্ড সলভ করো তাহলে হয়তো 15টা মতো কমন পাবে, এর চেয়ে বেশি কিন্তু কমন পাবে না। এটা আমি তোমাদেরকে আগে বলে রাখছি। আমি কিন্তু তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে বলে দিয়েছি যে তোমরা যদি বিগত 9 বছরের প্রশ্ন সলভ করো তাহলে সেখান থেকে তোমরা 20 মার্ক অথবা তার চেয়েও বেশি কমন পেতে পারো। তবে বায়োলজির ক্ষেত্রে কিন্তু তোমরা সেটা পাবে না। আমি তোমাদের সেটা ডিরেক্টলি বলে দিচ্ছি, তোমরা বিগত 9 বছরের বোর্ড থেকে হয়তো 15টা মতো কমন পাবে। বাকি 10টার জন্য তোমাদের করতে হবে কি, বাকি 10টার জন্যও কিন্তু তোমাদের স্টেপ নাম্বার 1টাকে ফলো করতে হবে। কেননা যদি তোমার সেই ইম্পর্টেন্ট লাইনগুলো করা থাকে তাহলে তুমি অনায়াসে সেখান থেকে 6 থেকে 7টা এমসিকিউ আরে এক্সট্রা পেয়ে যাবে। এখন তোমার মনে হতে পারে ভাই তাহলে আমি বাকি 3 থেকে 4টা এমসিকিউ কি করব? তোমার মনে রাখবে যে তোমরা যদি বাকি 3 থেকে 4টা এমসিকিউ কমন পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। এখন তোমার মনে হতে পারে যে ভাই আমি এখন অনুশীলনী সলভ করবো কার অনুশীলনী সলভ করব? তো তোমার মনে রাখবে যে ফার্স্ট পেপারে আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু বেশি অনুশীলনী প্রশ্ন দেওয়া নেই, আবার সেকেন্ড পেপারে যারা আজমল স্যার ফলো করো তাদের কিন্তু বেশি এমসিকিউ দেওয়া নেই। এক্ষেত্রে তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলিম স্যারের অনুশীলনীটা ফলো করতে পারো, এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে এক্সট্রাভাবে মাজেরা ম্যাডামের বইটাকে ফলো করতে পারো। তোমরা যদি এই 3টা এক্সট্রা কাজ করতে পারো, অর্থাৎ কি ফার্স্ট পেপারে আলিম স্যারের এমসিকিউগুলো সলভ করা, সেকেন্ড পেপারে আলিম স্যারের এমসিকিউ সলভ করা, আর সেকেন্ড পেপারে আবার মাজেদা ম্যাডামের এমসিকিউগুলোকে সলভ করা, যদি তোমরা এগুলো করে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার বায়োলজিতে 25-এ 25 কেউ আটকাতে পারবে না। যদি কারোর এই স্টেপগুলো ফলো করার পরেও বায়োলজির এমসিকিউতে 25-এর ভিতরে মিনিমাম 24-25 যদি না হয় তাহলে তোমার এই আমার ভিডিওতে কমেন্ট করবে, গালাগালি করবে, যা ইচ্ছে তোমার, ঠিক আছে? কারণ আমি কনফিডেন্ট, আমি নিজে এই স্টেপগুলোকে ফলো করেছি এবং এর থেকে সুবিধা পেয়েছি। এরপর আসা যাক আমাদের স্টেপ নাম্বার 5-এ। স্টেপ নাম্বার 5টা আমি এমন স্টেপ বলতে যাচ্ছি যেটা হয়তো তোমাদের আগে কেউ কখনো বলেনি। তোমাদের স্টেপ নাম্বার 5টা হলো চিত্রগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা। হ্যাঁ, আমি ঠিক বলছি, কেননা তোমরা যত ভালো লেখো না কেন স্টেপ নাম্বার 1, 2, 3-কে ফলো করে তোমরা হয়তো 3 থেকে 4 মার্ক হারাতে চলেছ। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই কারণ কি, এত ভালো করে যদি একদম বইয়ের লাইন বাই লাইনও লিখি তাও কি আমি 3-4 মার্ক হারাবো? তোমার উত্তর হবে হ্যাঁ, যদি না তুমি প্রত্যেকটাতে একটা করে ছবি আঁকাও। কেননা তুমি যত ভালোই সিকিউ লিখবে তখন স্যারের চিন্তা ভাবনা ততই বেশি বেড়ে যাবে যে তোমার খাতা থেকে মার্ক কিভাবে তিনি কাটতে পারবে। কোনো একটা জায়গায় যদি হালকা একটু ফল্টও পাই তাহলে কিন্তু তোমার মার্ক কেটে দেবে। এখন এই ফল্টের ভিতরে স্যারদের চোখে সবচেয়ে বেশি যেটা বাদে সেটা হলো চিত্র না আঁকানো। হয়তো তোমার একটা প্রশ্নতে বলেছে যে প্লাস্টিডের গঠনটা দেখাও। এখন তুমি প্লাস্টিডের গঠন খুব সুন্দর জানো যে এটা হচ্ছে দ্বিস্তরী, এখানে ল্যামিলিয়া আছে, এখানে গ্রানাম আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে তুমি লিখলে। ইভেন তুমি সংখ্যাটা অ্যাড করে দিলে যে এখানে 50 থেকে 100টা গ্রানাম আছে, এখানে অমুক আছে তমুক আছে, সব দেখা আছে, খুব সুন্দর করে দিলে যে এখানে নিউক্লিয়াস আছে। তাও স্যার তোমার দেখবে যে এখানে কি তুমি চিত্র দিয়েছো নাকি দাও না, এটা দিতে হলে সত্য। কেননা বায়োলজির ক্ষেত্রে স্যারদের একটা অবসেশন থাকে চিত্রের সাথে। তোমরা যদি কেউ চিত্র ঠিক মতো না আঁকাও অথবা চিত্র যদি স্কিপ করার প্ল্যানে থাকো
তাহলে তোমার মার্ক খারাপ বেশি হতে হবে এটা। আর যদি কোনো একটা প্রশ্নের সিকিউতে গতে বা ঘতে যদি বলে দেয় যে চিত্র সহ গঠন করো, সেখানে যদি তুমি চিত্র না দাও তাহলে তো তোমার সেই 3 মার্ক বা 4 মার্ক পুরোটাই গেল। আর যদি চিত্র আঁকানোর কথা নাও বলা থাকে তাহলে তোমাদের কাজ থাকবে অবশ্যই তোমার জন্য চিত্রটা সেখানে দিয়ে দাও। তো তোমাদের এই কাজটা সহজ করার জন্য আমি এখানে কয়েকটা ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে তাসদিদ ইসলাম তুরাব ভাইয়ের, যিনি ডিএমসির একজন শিক্ষার্থী 22 ব্যাচের। তুরাব ভাইয়ের এই চিত্রের ক্লাসগুলো আমি নিজেও দেখেছিলাম আমার এইচএসসির আগে, এবং আমার চিত্রের হাতটা ওই সময় আমি সুন্দর করে ফেলেছিলাম। এই জন্য আমার বায়োলজির চিত্র নিয়ে তেমন বাঁধেনি এবং স্যাররা আমার মার্ক কাটার কোনো সুযোগও পায়নি তেমন। এই 5টা স্টেপ ফলো করার মাধ্যমে আমি কিন্তু আমার এইচএসসিতে 192 মার্ক নিশ্চিত করেছিলাম। এখন তোমরা যদি এই 5টা স্টেপ ঠিক মতো ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার বায়োলজিতে 190+ মার্ক কেউ আটকাতে পারবে না। আজকের এই ভিডিওতে মেনশন করা ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই সেগুলোকে দেখে তোমাদের হাতগুলোকে চালু করে নিবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং তোমার নেক্সটে কেমন কি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।